টুনি, টুনি, আমি কাজে গেলাম, তুমি টুকিকে দেখে রেখো, ও যেন বৃষ্টিতে না ভেজে। বৃষ্টিতে ভিজলে ওর জ্বর চলে আসবে, বুঝতে পেরেছো? তোমার মেয়ে কার কথা শোনে বলো তো? তোমার কথাই তো শোনে না, আবার আমার কথা শুনবেও। এই মেয়ে তো আমাদের পাগল করে দিবে। এই বলে টোনা কাজে চলে যায়, আর টুকি ওর মাকে না বলে খেলতে যায়। টোনা টুনি টুকিকে যে কাজ করতে বারণ করত, টুকি সেই কাজটাই বেশি বেশি করে করত। এদিকে বনে একটার পর একটা পাখি হঠাৎ করে হারিয়ে যাচ্ছে, আর এ ব্যাপারে বনের কেউই বুঝতে পারছিল না। কালু দাদা, শুনতে পাচ্ছি বনের দক্ষিণে একটা কচু গাছ আছে, আর সেই কচু গাছে নাকি ডালিমও ধরে, জানো? আর যে ওই কচু গাছের কাছে যায়, দুষ্ট ঈগল নাকি তাকে ওই দূরের একটা পাহাড়ের গুহায় নিয়ে গিয়ে বন্দি করে রাখে। তুমি কি কিছু শুনেছো কালু দাদা? হ্যাঁ শালিক, আমিও তো শুনলাম। কি হবে আমাদের বলো তো? কে আসবে আমাদের সাহায্য করতে? আমাদের সবাইকে অনেক সচেতন হতে হবে। টোনা এসব কথা শুনে তাড়াতাড়ি বাসায় চলে যায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? একটু এদিকে আসো তো। কি হয়েছে গো? তোমাকে এত অস্থির লাগছে কেন বলো তো? এরপর টোনা টুনিকে সেই কচু গাছের কথা খুলে বলে, আর সেখানে টুকিও ছিল। কি বলছো কি বাবা? আমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? কচু গাছে আবার ডালিম ধরে নাকি? দুষ্ট ঈগলের কথা কি বলছো? দুষ্ট ঈগল আবার কোথায় থাকে বাবা? এগুলো সব মিথ্যে বাবা, এগুলো সত্যি না। না, এগুলো সব সত্যি। আর তুই কিন্তু অনেক সাবধানে থাকবি, বুঝলি? তুই ওই কচু গাছের ধারের কাছেও যাবি না। তুই তো কারো কোনো কথাই শুনিস না। হ্যাঁ রে মা, তোর বাবা ঠিক কথাই বলেছে। তুই আর বেশি বেশি বাহিরে ঘুরিস না। বনের অবস্থা খুব খারাপ এখন। ঠিক আছে ঠিক আছে, আমায় তো বোঝাতে হবে না, আমি সব কিছু বুঝি। আমার কিচ্ছু হবে না, তোমরা এত চিন্তা করো না তো। সব সময় শুধু চিন্তা, এত ভীতু কেন তোমরা? কিচ্ছু হবে না। আস্তে আস্তে বনের সবাই ওই কচু গাছের ডালিমের কথা জানতে পারে। আসলে দুষ্ট ঈগল প্রতি পূর্ণিমার রাতে একটা করে পাখিকে বলি দিত। বনে কেউ ওই কচু গাছের আশেপাশেও যেত না। এটা পুরো বনে ছড়িয়ে গিয়েছিল। একদিন শালিকের মেয়ে ওই পথ দিয়ে বাসায় আসছিল। আরে বাহ, কি সুন্দর ডালিম পেকে আছে! কতদিন ডালিম খাইনি। এই ডালিমগুলো দেখে তো আমার জিভে জল চলে আসলো। আর আশেপাশে তো কাউকেই দেখছি না। এই সুযোগে আমি ইচ্ছে মতো ডালিম খেয়ে নেই। এই বলে শালু যেই না কচু গাছের ডালিমের কাছে যায়, তখনই শালু জ্ঞান হারায়। আর ঈগল এসে তাকে গুহায় নিয়ে গিয়ে বলি দেয়। শালু বাসায় না ফেরার কারণে শালিক অনেক কান্না করে। তারপর শালিক জানতে পারে যে তার মেয়ে শালু ওই কচু গাছের কাছে গেছিল, আর ওই ঈগল তার মেয়েকে বলি দিয়েছে। আর এই ঘটনা পুরো বনে ছড়িয়ে যায়। কেউ আর ওই কচু গাছের দিকে যেত না। দেখেছো টুনি, দেখেছো ঈগলটা কত দুষ্ট, আর ওই কচু গাছটাও কত খারাপ। হে ঈশ্বর, এভাবে যদি বনের পাখিদের বলি দেয়, তাহলে তো বনে কোনো পাখিই থাকবে না আর। হে ঈশ্বর, তুমি সহায় হও। টুকিমা, তুই একদমই ওদিকে যাবি না বলে দিলাম। শুনেছি যে ওই গাছের দিকে তাকায়, আর সে নাকি ডালিম খাওয়ার লোভে পড়ে সেখানে যায়। টুনির কাছে এসব কথা শুনে টুকির আগ্রহ বেড়ে যায়। আর টুকি মনে মনে ভাবতে থাকে, কি আছে ওই কচু গাছে? আমি তো যাবই যাব, দেখি আমার কি হয়। আমি জানি আমার কিচ্ছু হবে না। ওই দুষ্ট ঈগল আমার কিছুই করতে পারবে না। দুষ্ট ঈগলকে ভীতু বানিয়ে আমি ওখান থেকে দৌড়ে ছুটতে চলে আসবো। ও আমার কিছুই করতে পারবে না। এসব বলে টুকি সুযোগ বুঝে ওই কচু গাছের দিকে রওনা দেয়। এক পর্যায়ে টুকি দেখতে পায় সেই কচু গাছটা। কচু গাছে কি সুন্দর ডালিম ধরে আছে।
ওই তো গাছটা। ইস, কত সুন্দর সুন্দর ডালিম পেকে আছে। আমি ডালিম খাবো, ডালিম খাবো। কতদিন থেকে ডালিম খাই না। বাবা তো আমাকে ডালিম কিনেই দেয় না। এই বলে যেই টুকি ডালিম পাড়তে যাবে, হাতে সাথেই টুকি অজ্ঞান হয়ে যায়। আর ঈগল এসে টুকিকে পাহাড়ের গুহায় নিয়ে যায়। এই সব কিছু কালো কাক লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর কালো সাথে সাথে টোনাকে গিয়ে সব ঘটনা খুলে বলে। হায় হায়, এখন কি হবে? ঈগল তো অনেক শক্তিশালী, আমরা কেউই তো ওর সাথে শক্তিতে পারবো না। কিভাবে আমার মেয়েটাকে ওই দুষ্ট ঈগলের হাত থেকে বাঁচাবো? হাই হাই টোনা, এখন কি হবে বলো তো? তবে কি আমার মেয়েটাকে আর বাঁচাতে পারবো না? টোনা আর টুনির কান্না দেখে বনের সবাই কান্না করতে থাকে। তখন সেখানে একটা মায়াপরি আসে। তোমরা কান্না করো না, আমি এই দুষ্ট ঈগলের দুষ্টমি সব দেখেছি। এবার ওর ধ্বংসের পালা। আমি তোমাদের বলছি কিভাবে তোমরা ওই ঈগলকে মারতে পারবে। মায়াপরি টোনাকে সব বলে আর একটা বোতল ভর্তি জল দেয়। এই বোতলের জল ওই ঈগলের উপর দিলে ঈগল মারা যাবে। ঈগল মারা গেলে ওই কচু গাছও আর এই বনে থাকবে না। কচু গাছও মারা যাবে। কচু গাছের ডালিমের আগ্রহে ওপাশে আর কেউ যাবেও না, আর কেউ অদৃশ্য হবে না। এই বলে মায়াপরি সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঈগল টুকিকে বলি দেওয়ার প্রস্তুতি নেয়। ঈগল যখনই টুকিকে বলি দিতে যাবে, তখনই টোনা পেছন থেকে বলে ওঠে, দাঁড়া দুষ্ট ঈগল, আজ থেকে তোর খেলা শেষ। বাঁচতে চাইলে আমার মেয়েকে ছেড়ে দে বলছি। এই বলে টোনা বোতল থেকে জল বের করে ঈগলের গায়ে দেয়। ঈগল সাথে সাথে মারা যায়। এদিকে ঈগল মরে যাওয়ার সাথে সাথে কচু গাছটিও মারা যায়। এরপর কিছুক্ষণ পরেই টুকির জ্ঞান ফিরে আসে। বাবা, আমাকে মাফ করে দাও বাবা। আমি আর কোনোদিন তোমাদের কথার অবাধ্য হব না বাবা। আমাকে মাফ করে দাও, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি বাবা। চলো বাবা, বাড়ি যাই। দেখেছিস মা, বড়দের কথা না শুনলে কি হয়। আর কখনো বড়দের কথার অবাধ্য হবি না। চল এবার বাসায় চল। এরপর ওরা বাসায় চলে যায়। ঈগলের মৃত্যুতে বনের সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো বড়দের কথা অমান্য করলে কি হয়। তাই আমরা কখনো বড়দের কথা অমান্য করব না। বড়রা আমাদের যে কাজ করতে বলবে আমরা সে কাজই করব। আর যে কাজ করতে নিষেধ করবে সেটা আমরা কখনো করব না। নইলে আমাদের টুকির মতোই অবস্থা হবে। বুঝতে পেরেছো? না, বনের পথে কান্না করতে করতে হাঁটতে থাকে। ওই বনে টুনি, মুন্নি আর বিউটি নামে তিন জা বাস করত। ওদের তিন জায়ের কোনো সন্তান ছিল না। এই মুন্নি, বিউটি, তোরা আজ নদীতে জল আনতে যাবি না? তোরা যদি না যাস তাহলে আমি একাই গেলাম। দাঁড়া দিদি, আমরাও যাবো তো। এই বলে ওরা নদীতে জল আনতে যায়। পথে চলতে চলতে ওরা দেখে শালিকের মেয়ে শালু শালিকের সাথে খেলছে। এই দেখে মুন্নি, দিদি দেখো, শালিক তার মেয়ের সাথে কত আনন্দ করছে। যদি আমাদেরও এমন একটা সন্তান থাকতো কতই না ভালো হতো। হে ঈশ্বর, তুমি আমাদের তিনজনকে একটা সন্তান দিলে না কেন? হে ঈশ্বর, তুমি আমাদের তিনজনকে সন্তান নাই দাও, কিন্তু একজনকে তো দিলেই পারতে। আমরা ওই একটা সন্তানকে নিয়ে খুব খুশি থাকতাম। তুমি ঠিক বলেছো দিদি, অন্তত মা ডাকটা তো শুনতে পেতাম। মা ডাক শোনার জন্য যে আমার প্রাণটা সবসময় ছটফট করে দিদি। এসব কথা বলতে বলতে ওরা নদীর পাশে চলে আসে। আর এমন সময় হঠাৎ করে তারা কান্নার আওয়াজ শুনতে পায়। দিদি, এই ছোট, মনে হয় কেউ কান্না করছে রে। দিদি, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ রে, আমরাও তো শুনতে পাচ্ছি। কান্না শুনে মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা কান্না করছে, কিন্তু চারদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না। দিদি, ওই দেখো, কি সুন্দর একটা পাখির ছানা। কিন্তু ও কেন কান্না করছে? চলো তো গিয়ে আমরা একটাবার জিজ্ঞাসা
জিজ্ঞাসা করি। এই বলে ওরা তিনজন পাখির বাচ্চার কাছে যায়। কে মা তুমি? তুমি কোথা থেকে এসেছো? আর তোমার বাবা মা বা কোথায়? আর তুমি কান্নাই বা কেন করছো বলো তো? বাচ্চাটা ছোট থাকার কারণে কোনো কথাই বলতে পারে না, শুধু কান্না করতে থাকে। দিদি, মনে হয় ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। ঈশ্বর আমাদের তিন জায়ের মনের ইচ্ছা পূরণ করেছে। মা, তুমি কান্না করো না। আজ থেকে আমরা তিনজনই তোমার মা। আর তোমার নাম হলো টুকি। চলো না তুমি আমাদের সাথে। এরপর ওরা তিনজন 20 কন্যাকে কুড়িয়ে পেয়ে অনেক খুশি হয়। ওরা 20 কন্যাকে পাখির ছানা ভেবে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করতে থাকে। তাদের তিনজনের মধ্যে একজন 20 কন্যাকে খাইয়ে দেয়, আর কেউ গোসল করিয়ে দেয়, আর কেউ ওকে নিয়ে পুরো বন ঘুরে বেড়ায়। এভাবেই আস্তে আস্তে 20 কন্যা বড় হতে থাকে। কিন্তু ওদের তিনজনের মধ্যে কেউ জানতো না যে তাদের সন্তান 20 কন্যা। একদিন শালিকের মেয়ে শালুকে সাপে কাটে। হে ঈশ্বর, তুমি আমার মেয়ের জীবনটাকে ভিক্ষে দিয়ে যাও। আমি যে আমার মেয়েকে ছাড়া বাঁচবো না ঈশ্বর। আমার মেয়েটার কি হলো ঈশ্বর? বনের সব পাখিরা শালুকে দেখতে আসে। শালিক কবিরাজ ডাক্তার ডেকে আনে বীজ ছাড়ার জন্য, কিন্তু কেউ বীজ ছাড়াতে পারে না। আর এই জন্যই শালিক ওর মেয়ের আশা একদম ছেড়ে দেয়। এই কথা টুকি শুনে ছুটতে সেখানে আসে, আর চুপি চুপি শালু শরীর থেকে বিষ শুষে নেয়, আর সাথে সাথে শালু ভালো হয়ে যায়। টুকির এই কথা মুন্নি জানতে পারে। শালুকে সুস্থ দেখে শালিক অনেক খুশি হয়, আর আবার অনেক অবাকও হয়। মা শালু, তুই ভালো হয়ে গেছিস। ঈশ্বরকে অনেক ধন্যবাদ। মা শালু, তুই আমাকে না বলে আর কোথাও যাবি না রে মা। মুন্নি শালুর এই কাণ্ড দেখে বাড়িতে আসে, আর টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, হ্যাঁ রে মুন্নি, আমি বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি টুকি সাধারণ পাখিদের চেয়ে ভিন্ন ভিন্ন আচরণ করছে। দিদি, আমি তোমাকে এর আগে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করবে না জন্য আমি তোমাকে কিছু বলতে পারিনি। দিদি, আমি এর আগে একদিন টুকির পুরো শরীর নীল হয়ে যেতে দেখেছি। তবে কি দিদি আমাদের কন্যা কোনো সাপ কন্যা না বিষ কন্যা? কি বলো দিদি? আমাদের ওর উপর নজর রাখতে হবে। আমাদের যে সত্যিটা জানতেই হবে রে। এরপর থেকে ওরা তিনজন টুকি সত্যিটা জানার জন্য ওর উপর নজর রাখতে থাকে। একদিন টুকি কনকের সাথে বল দিয়ে বনে খেলা করছিল, আর হঠাৎ করে বলটা ঝোপের ভিতর চলে যায়। আর বলটা আনতে কনক ঝোপের ঝাড়ে যায়। ওই ঝোপেই একটা সাপ লুকিয়েছিল। কনক যেই না বলটাতে হাত দিবে, ঠিক তখনই টুকি কনককে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সাপটাকে আস্ত গিলে খায়, আর কনক মাটিতে পড়ে যায়। আর সে কারণে কনক টুকির এসব কাহিনী দেখতে পায় না, কিন্তু মুন্নি সব কিছু দেখে। এরপর টুকির খেলা শেষে টুকি বাড়িতে ফিরে যায়। টুকি মা, তুই একটু এদিকে আয় তো মা, তোর সঙ্গে আমাদের জরুরি কিছু কথা আছে। টুকি মা, তুই একটু এদিকে আয় তো মা, তোর সঙ্গে আমাদের কিছু জরুরি কথা আছে। আয় এদিকে শুনে যা। কি ব্যাপার মা, কোনো আনন্দের খবর আছে নাকি? মেজো মা, আমি যে তোমাকে বিরিয়ানি রান্না করতে বলেছিলাম, করেছো কি? তাহলে আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার যে বিরিয়ানি খেতে খুব মজা লাগে। টুকি, আমরা তোর আসল রূপ চিনতে পেরেছি। এখন শুধু তোর মুখ থেকে শোনা বাকি। মা শোন, আমরা তোর মা হই, আর আমরা চাই না তোর কোনো ক্ষতি হোক অথবা কোনো বিপদ হোক। মা, আমি তাহলে তোমাদেরকে সত্যি কথা বলছি, আমি আসলে এক বিষ কন্যা। আমি এতদিন কিছুই জানতাম না, কিন্তু শালুকের সেই দুর্ঘটনার পর থেকে সবটাই বুঝতে পারছি। আমি আমার মাদেরকে হারাতে চাইনি, তাই তোমাদেরকে আমি কিচ্ছু বলিনি। আমি বনের কারো কোনো ক্ষতি করব না মা, তোমরা আমাকে তাড়িয়ে দিও না মা। আমাকে তোমরা বিশ্বাস করো, বনের কেউ যদি আমার আসল রূপ জানতে পারে, তাহলে যে আমাকে বন থেকে তাড়িয়ে দিবে। তার আগে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোমাদের কাছে রাখো।
এসব তুই কি বলছিস মা? তুই আমাদের জন্ম দেওয়া সন্তান না হলেও তুই যে আমাদের প্রাণের চেয়ে প্রিয়। আমরা তোকে তাড়িয়ে কেন দেব বলতো? মারে, তুই আমাদের কাছে সারা জীবন থাকবি, আর তোর এই কথা কেউ জানতে পারবে না। মা, তোমরা তিনজন আমার খুব ভালো মা। তোমরা থাকতে কেউ কোনোদিন আমার ক্ষতি করতে পারবে না। এরপর থেকে ওরা আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কি করে জঙ্গলের সব পাখিদের জানাবে নাকি? যাকে এখন আমি আসছি মা, এসে আমের ভর্তা বানাবো। এই টুনটুন, টুনটুন কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু, আমার হয়েছে যত জ্বালা। আবার কোথায় চলে গেল? এত বড় হয়েছে কিন্তু কাজে কর্মে কোনো মন নেই, একদমই বাসায় থাকে না। এবার বুঝি টুনটুনকে বাসায় আটকে রাখার ব্যবস্থা করতে হবে। এবার একটা ভালো পাত্র দেখে টুনটুনের বিয়ে দিয়ে দিব। বিয়ে হয়ে গেলে সব দুষ্টুমি দূর হয়ে যাবে। একদিন টুনটুন জঙ্গলের পাশে নদীর ধার দিয়ে উঠছিল। হঠাৎই সে নদীর মধ্যে একটা কলা গাছের চারা ভাসতে দেখে। বাহ, এই কলা গাছের চারাটা তো ভারী সুন্দর। ছোট্ট কলা গাছটায় আবার ছোট ছোট পাতাও আছে দেখছি। আমি এই কলা গাছটা নিয়ে গিয়ে আমার বাড়ির পাশে রোপণ করব। এই বলে টুনটুন কলা গাছটা নিয়ে যায় আর বাসার পাশে কলা গাছটি রোপণ করে। বাহ, কি সুন্দর লাগছে! এই কলা গাছটা আসলে অনেক সুন্দর। আমার তোকে অনেক ভালো লেগেছে রে কলা গাছ, আজ থেকে তুই আমার বন্ধু। এরপর টুনটুন কলা গাছের গোড়ায় জল দেয়, আর তখনই সেখানে টুনি আসে। কি ব্যাপার টুনটুন, কোথায় ছিলে এতক্ষণ? তোকে আমি সেই কখন থেকে খুঁজছি, তোকে দেখতে এসেছে। চল আয়, তাড়াতাড়ি আয় বলছি। আজব কথা তো, আমাকে দেখতে এসেছে মানেটা কি? কে আবার আমাকে দেখতে আসবে? আমাকে কখনো দেখেনি নাকি? হ্যাঁ, আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখতে আসতে হবে? চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না বলে দিলাম। তোর বিয়ে দেব আমি, তাই পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে। বিয়ে? বিয়ে মানেটা কি মা? না মা, আমি বিয়ে করব না। চুপ, চুপ করবি তুই? তোকে না চুপ করে থাকতে বলেছি। চল এখন আমার সাথে চল, পাত্রপক্ষের সামনে যাবি, চল। এরপর টুনটুন তার মায়ের কথা মতো পাত্রপক্ষের সামনে যায়, আর পাত্রপক্ষ টুনটুনকে দেখে পছন্দ করে, আর তারা বিয়ের দিন তারিখ ঠিক করে চলে যায়। টুনটুন প্রথমে বিয়ের কথায় রাজি না থাকলেও পরে মায়ের কথায় রাজি হয়। এদিকে টুনটুন মাত্র কয়েকদিনের মধ্যে কলা গাছকে ভালো বন্ধু বানিয়ে ফেলেছিল। বন্ধু, আমি মনে হয় আর বেশি দিন তোর কাছাকাছি থাকতে পারবো না রে, আর বোধহয় তোর যত্নও নিতে পারবো না, কারণ মাঝে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। এসব ভেবে টুনটুন ভীষণ কষ্ট পায়। বেশ কিছুদিন পরে টুনটুনের বিয়ে হয়ে যায় রকি টোনার সাথে, যে টুনটুনকে দেখতে এসেছিল। রকি টোনার বাবা নেই, রকি টোনা তার মা মিনু টুনটুনির সাথে থাকতো। রকি টোনা ভীষণ ভালো ছিল, কিন্তু রকি টোনার মা ভীষণ লোভী ছিল। রকি টোনার ভালো মানসিকতার জন্য মিনু টুনটুনি তার বিয়েতে যৌতুক নিতে পারেনি। এজন্য মিনু টুনটুনির আফসোসের শেষ ছিল না। এই যে বৌমা, শোনো, তুমি এখন এ বাসার বউ, তাই এ বাসার সব কাজ করবে, কেমন? কেন? আমি বাসার সব কাজ কেন আমি করব শুনি? আপনি কেন করবেন না? আপনিও যতটুকু পারেন কাজ করবেন, আর আমিও করব। তবেই তো বাসার কাজ তাড়াতাড়ি হবে, দুজনে ভাগাভাগি করে করব। কি, তোমার এত বড় সাহস? তুমি আমাকে কাজ করতে বলছো? আমি কাজ করব বলে কি ছেলেকে বিয়ে করে এনেছি নাকি? হ্যাঁ, শোনো, তুমি এবারের বউ, তাই এবারে সব কাজ তোমাকেই করতে হবে।
আর বাপের বাড়ি থেকে তো কুটিটিও আনোনি। আর অন্য বাড়ির বউ বিয়ের সময় বাপের বাড়ি থেকে অনেক মূল্যবান জিনিস নিয়ে আসে, আর তুমি কি না খালি হাতে এসেছো? এজন্যই তোমাকে এ বাসার সব কাজ করতে হবে। আসলেই তো, আমি তো আমার বাড়ি থেকে মূল্যবান জিনিসটাই নিয়ে আসিনি। হাই, কি করে আমি এই মূল্যবান জিনিসটার কথা ভুলে গেলাম, না জানি ওটার এখন কি অবস্থা। তবে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকেই বাপের বাড়ি গিয়ে মাটি খুঁড়ে সেই মূল্যবান জিনিসটা নিয়ে আসবো। টুনটুনের কথা শুনে মিনু টুনটুনি ভীষণ খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে, কি বলে গেল বৌমা, মাটি খুঁড়ে মূল্যবান জিনিস নিয়ে আসবে? তবে নিশ্চয় গুপ্তধন হবে মনে হয়। নিশ্চয় সেই গুপ্তধনে অনেক হীরো জহরত থাকবে, আর ওসবের সাহায্যে আমরা অনেক বড়লোক হব। বৌমা, যাও মা, তোমাকে আর কাজ করতে হবে না। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও কেমন, আর কাল গিয়ে তোমার মূল্যবান জিনিসটা নিয়ে আসবে। এরপর টুনটুন ঘরে চলে যায়। আর পরের দিন টুনটুন তার বাপের বাড়িতে গিয়ে কলা গাছটি মাটি থেকে খুঁড়ে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে আসে। আর কলা গাছকে দেখে তো মিনু টুনটুনি ভীষণ অবাক হয়। এ কি বৌমা, তুমি কলা গাছ নিয়ে এলে যে? কোথায় কোথায় তোমার মূল্যবান জিনিস? আরে মা, এই কলা গাছই তো আমার মূল্যবান জিনিস। আমার খুব আপন বন্ধু, আর বন্ধুর থেকে মূল্যবান জিনিস আর কিছু হতে পারে নাকি? এই কলা গাছটার কথাই তো বলছিলাম যে মাটি খুঁড়ে নিয়ে আসবো। ওকে আমি মাটি খুঁড়ে সাবধানেই নিয়ে এসেছি, যেন মরে না যায়। হায় উপরওয়ালা, কি ভাবলাম আর কি হয়ে গেল! শেষ পর্যন্ত তুমি কি না এই বিয়ের যৌতুক হিসেবে কলা গাছ নিয়ে এলে? এ কি মা, মিথ্যে কথা বলছেন কেন? আমি কি শুধু কলা গাছ নিয়ে এসেছি নাকি? সাথে তো কলাও নিয়ে এসেছি, যৌতুক হিসেবে কলাও নিয়ে এসেছি। বলুন, একটার সাথে আরেকটা ফিরে। মা, এখন আসুন তো কলা গাছটা রোপণ করি। হায় হায় রে, এ দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? শেষে কিনা বিয়ের যৌতুক হিসেবে কলা। বন্ধুরা, তো আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।